আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। ২৪-এর ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছিলেন। তার নেতৃবৃন্দরাও বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল, আর্মির আশ্রয়ে ছিল, সীমান্ত ফাঁড়ি দিয়েছিল। এখন এটা একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। এখানে ক্ষমতা ট্রানজিশন হয়েছে, একটা জায়গাতে গিয়ে ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা কি রক্তপাত চাই নাকি রক্তহীনতা চাই। আমরা দেখেছি রক্তাক্ত কিছু হয়নি। ৫ই আগস্টে বিনা রক্তপাতে বাংলাদেশে ক্ষমতার হাত বদল হয়েছে। এটা কি বাংলাদেশের জন্য বিশাল একটা অর্জন না? ৫ই আগস্টের আগে রক্তপাত হয়েছে, সেখানে লড়াইতে স্থির হয়েছে যে শক্তিটা কোন দিকে যাবে, হাসিনার দিকে থাকবে নাকি বিপ্লবীদের দিকে যাবে। এখন সেই লড়াইতে আমরা দেখেছি শক্তির ভারসাম্য ছাত্র জনতার কল্যাণে, বিপ্লবীদের কল্যাণে, আর্মির দিক পরিবর্তন করার কল্যাণে, ডিপ স্টেটের কল্যাণে বিপ্লবীদের পক্ষে ঝুলে গিয়েছে। এবং সেজন্যই আমরা দেখতে পেয়েছি নানা পক্ষ থেকে হাসিনাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি জয়ের সাথে ফোনের কথা আসছে, তারপরে হাসিনার ছোট বোন রেহানার সাথে নানা রকমের দেন দরবারের কথা আসছে। আর্মির পক্ষ থেকে বিএনপির সাথে যোগাযোগ করা হয়েছে, জামাতের সাথে যোগাযোগ করা হয়েছে। আলটিমেটলি একটা অন্তর্বর্তী সরকার তৈরি করার কথা আলোচনায় আসছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিমানবন্দর দিয়ে ভারতের রয়ের অনেক অনেক সদস্যদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে দেখেছি। সুতরাং এগুলো সব ছিল ক্ষমতার হাত বদলের ট্রানজিশনাল পয়েন্টগুলো। এখন সবই ডিপেন্ড করছে, আমরা বলেছি, আগেই বলে নিয়েছি যে অনেক কিছু হতে পারতো, অনেক কিছু হয়নি। এখন অনেক কিছু একসাথে হয় না, যেটা হয় একদিকেই হয়। যদি অন্যরকম হতো যে শেখ হাসিনা যাচ্ছে না, শেখ হাসিনা এসএসএফকে কোথাও যেতে দিচ্ছে না, শেখ হাসিনা এবং সেনাবাহিনীর মধ্যে একটা অংশের মধ্যে সেনাবাহিনী প্রধান যেটা চেয়েছে তার বিরুদ্ধে একটা শক্তি চলে আসছে, যার ফলে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হচ্ছে, দেশের জনগণের মধ্যে একটা বিভাজন চলে আসছে। বিভাজন তো অলরেডি ছিলই, আওয়ামী লীগ এক পক্ষে ছিল, বাকিরা অন্য পক্ষে ছিল। সুতরাং দেশে একটা রক্তের হোলি খেলা চলতে পারত। এখন শেখ হাসিনা জীবনের মায়া করে হয়তো চলে গিয়েছে, জনগণকে রক্তপাতহীন অবস্থায় ক্ষমতা ট্রানজিশনের দিকে নিয়ে যেতে হয়তো বা বিচক্ষণতার পরিচয় দিয়েছে। এখন কি হয়েছে সেটা হয়তো বা যারা খুব কাছাকাছি ছিলেন, যারা এটা নিয়ে অনেক অনেক দিন ধরে গবেষণা করছেন, যারা রুট কজ অ্যানালাইসিস করার চেষ্টা করছেন, তারা হয়তো বলতে পারবেন। আর কোনো কিছু হয়ে যাওয়ার পরে আমরা সেটার ফলটা দেখি। এখন ভিন্ন কিছু কি হতে পারতো? ভিন্ন কিছু এটাই যে অনেক বেশি রক্তপাত হতে পারতো, বাংলাদেশে অনেক দিন ধরে রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারতো, ভারত থেকে সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে আসতে পারতো। এখন বাংলাদেশে অন্য কোনো দেশের সেনাবাহিনী আসার কোনো সুযোগ ছিল? কোন দেশের সেনাবাহিনী আসতে পারতো? আমাদের আসিফ মোহাম্মদ, সজীব ভুঁইয়া যে রক্তাক্ত যেই সশস্ত্র বিপ্লবের কথা বলেছেন, সেটা তারা কীভাবে করতেন? অস্ত্র সরবরাহ তারা কোত্থেকে পেতেন? এখন চারদিকে তো বাংলাদেশের ভারত, এখন ভারতের থেকে কি অস্ত্র পেতে পারতেন? কোন জায়গা থেকে অস্ত্র পেতেন? আর বাংলাদেশে আছে বঙ্গোপসাগর, আর পাশে একটু হয়তো বা বার্মা আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছুই হয়তো ফাঁকা বলি, অনেক কিছুই হয়তো বা বলার জন্য বলা, কিন্তু সত্যিকার অর্থে যেটা সামনে আসা উচিত সেটা হচ্ছে বাংলাদেশের যে ভূ রাজনীতি, সেখানে ভারতের যে আধিপত্য, ভারতীয় সেনাবাহিনীর যে আধিপত্য, অন্য কারো কোনো সেখানে আধিপত্য নাই। এখন শেখ হাসিনা যে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে, সেখানেও ভারতীয় সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল। আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে ভারতীয় সেনাবাহিনী প্রধানের ফোন আলাপ হতে আগের দিন, পরের দিন, অনেক সময়। আবার শেখ হাসিনা যে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে, চলে যাওয়ার আগ মুহূর্তে সেনাবাহিনীর থ্রুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের
শীর্ষ পর্যায় থেকে ফোন এসেছে যে অনেক দেরি হয়ে গেছে, আপনি চলে আসেন। সুতরাং অনেক দেরি হয়ে গেছে, মানে জিনিসটা ম্যানেজ করতে তারা যে কারেক্টিভ মেজারটা নেবে সে জিনিসটা তারা হাতে নিতে পারেনি, অথবা তারা গোয়েন্দা ব্যর্থতা, যেমন ভারতও সেটা স্বীকার করেছে তাতে গোয়েন্দা ব্যর্থতা ছিল। এখন শেখ হাসিনা যে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে সেটা বিচক্ষণতার পরিচয় দিয়েছে। কেন? আমরা দেখেছি হঠকারী সিদ্ধান্ত ভারত কখনো নেয় না, সেজন্যই ভারতের গণতন্ত্র এত শক্তিশালী। হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগও নেয় না, সেজন্যই তারা 17 বছর শাসন করেছে, ফ্যাসিজম ভিত্তিক শাসন করেছে, দেশে বিদেশে সর্বত্র ম্যানেজ করে শাসন করেছে, ব্যালেন্সড পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে শাসন করেছে। 24-এ যে আন্দোলন হয়েছিল সেখানে সর্বশেষ যে ম্যানেজমেন্ট শেখ হাসিনা করেছেন, তার দলের নেতৃবৃন্দকে নিরাপত্তা নিশ্চিত করে তিনি বিমানের মধ্য দিয়ে ভারতে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে সেখানেও তিনি সঠিক একটা পরিকল্পনার চাপ রেখেছেন। সুতরাং আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে, নেতৃবৃন্দর মধ্যে যদি পরিপক্কতা না থাকে, নেতৃবৃন্দ যদি দেশের কল্যাণে জীবন উৎসর্গ করার মানসিকতা না রাখতে পারে, যোগ্যতা সম্পন্ন নেতৃবৃন্দকে যদি প্রমোট করতে না পারে, আমার ভাই তোমার ভাই ভিত্তিক যদি সমাজ বাংলাদেশে বা যে কোনো সমাজে যদি প্রতিষ্ঠিত হয়, সেই সমাজের পতন ছাড়া অন্য কোনো গত্যান্তর নাই। বাংলাদেশ আওয়ামী লীগ এর ইতিহাসটা সংগ্রামের ইতিহাস। সে কথাটা যদি কেউ স্বীকার না করে, সে কেন স্বীকার করছে না সেটা আমি জানি না। যেমন পাকিস্তান আমলে তারা সংগ্রাম করেছে, ব্রিটিশ বিরোধী সংগ্রাম করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে। পরবর্তীতে 15ই আগস্ট 1975-এ তারা প্রচণ্ড রকমভাবে ব্যাকফুটে চলে যায়, সপরিবারে নিহত হওয়ার মধ্য দিয়ে, বাকশাল নিয়ে নানা রকমের অপপ্রচারের মধ্য দিয়ে। কিন্তু তারপরেও তারা আবার বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে ফেরত আসে, জনগণের ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নানা রকমের কলাকৌশলের মধ্য দিয়ে তারা ক্ষমতার রাজনীতিতে আসে। 17 বছর তারা সেখানে টিকে ছিল, প্রচণ্ড রকম শক্তি নিয়ে টিকে ছিল। এখন বাংলাদেশে নতুন যেই রাজনীতিক সরকার আসছে, তাদেরকে তাদের ক্ষমতা বাড়াতে হলে, আমি বারবার বলেছি, তাদেরকেও বাংলাদেশ আওয়ামী লীগের মতো করে, হাসিনা সরকারের মতো করে একটা মডেল শাসনতন্ত্রের মডেল তৈরি করতে হবে। তাদেরকে সংস্কারের পথে হাঁটতে হবে, নয়তো ফ্যাসিজমের পথে হাঁটতে হবে, অন্য কোনো বিকল্প পথ নেই। সঠিক নির্বাচনের পথে যেতে হবে, নয়তো রাতের ভোট, দিনের ভোট, আমিরামের ভোট, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ভোট, সেদিকে যেতে হবে। এখন আমরা কি দেখতে পাই? তারেক রহমান ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা চলে আসছে, 24-এ ইঞ্জিনিয়ারিং হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে না থাকাটাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং। সুতরাং তারেক রহমান সেখানে প্রচণ্ড রকমের সফল হয়েছেন। এখন তারেক রহমান সামনে কি সফল হবেন? আমরা র্যাবকে পুনঃপ্রতিষ্ঠা করার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি তিনি র্যাব বিলুপ্ত করছেন না। র্যাবের যারা শীর্ষ পর্যায়ে কর্মকর্তা ছিল, যাদেরকে জাতীয় সংঘ নিষেধাজ্ঞা দিয়েছিল, তারা এখন সবাই ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। র্যাবকে তারেক রহমানের সরকার আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করছে। সেনাবাহিনীতে পরিবর্তন আনছে, তার অনুগত লোকদেরকে দিয়ে সেনাবাহিনীতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। 24 পরবর্তী যে সংস্কার আলোচনা ছিল সেগুলো থেকে বেরিয়ে আসছে। রাজনীতি এবং সরকার দুটাকে আলাদা করার যে সংস্কার আলোচনাগুলো ছিল সেগুলো থেকে তিনি বেরিয়ে আসছেন। গণভোটের যে বাস্তবায়ন, সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তিনি হাসিনার মতো হতে চেষ্টা করছেন। হাসিনা ছিল হাসিনার মতো, এখন তারেক রহমান হাসিনার মতো হতে চেষ্টা করছেন। তাহলে হাসিনার মতো কি তারেক রহমান হতে পারবেন? হাসিনার যে ব্যাকগ্রাউন্ড, হাসিনার যেই রাজনৈতিক ইতিহাস, হাসিনার দলের যে ইতিহাস, তারেক রহমানের দলের তো সেই ইতিহাস না। আর তারেক রহমানের গত 3 মাসের, গত 17 মাসের লন্ডন থেকে যে কার্যক্রম, সব কিছু আমরা যদি পর্যালোচনা করলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জনসম্পৃক্ততা,
যোগ্যতা, এটাকে যদি তিনি তার আশেপাশে নিয়ে না আসতে পারেন, তাহলে তার ভবিষ্যৎটা আমরা ঠিক বলতে পারি না যে ভবিষ্যৎটা কী হবে। তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে যেটা বলে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় না। বাংলাদেশের জনগণ 90-তে খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল, 5 বছর 6 বছর পরে শেখ হাসিনাকে বসিয়েছে, তারপরে শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে গেছে, খালেদা জিয়াকে বসিয়েছে, খালেদা জিয়া বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার শেখ হাসিনাকে বসিয়েছে, এখন শেখ হাসিনা আবার ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে, জনবিচ্ছিন্ন হয়েছে, তারেক রহমানকে বসিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইতিহাস আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে কি, তারেক রহমান যদি যোগ্যতার প্রমাণ না দেন, সুশীল যোগ্য ব্যক্তিত্বদেরকে দিয়ে যদি তার সরকার পরিচালনা না করেন, যোগ্যতার চাপ যদি শাসনতন্ত্রের মধ্যে প্রতিফলিত না হয়, তাহলে খুব স্বাভাবিক নিয়মে তার শাসনতন্ত্র কোন দিকে যাবে সেটা এই 3 মাসের মধ্যে নানা রকম কার্যক্রম আমাদের কাছে অলরেডি দিন দিন স্পষ্ট করতেছে। আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।